জানার পরে মক অ্যানালাইসিস এর মেন ব্যাপার হচ্ছে তোমার ভুলটা তোমাকে ইমপ্রুভ করতে হবে। দেখবে যে ১০০টা যদি আমি ভুল করি, কথার জন্য বলছি, তো ওইখানে ৮০টা ভুল থাকে টু মাচ সিলি মিস্টেক, মানে একটু অ্যানালাইসিস করলে বুঝতে পারবে। সো ওই ভুলগুলো কিভাবে অ্যাভয়েড করবে সেটা হচ্ছে যে একটু কনসেন্ট্রেশন বাড়িয়ে তোমাকে প্রশ্ন সলভ করতে হবে, তাহলে ওই ভুলগুলো অন্ততপক্ষে এড়িয়ে যাবে। তারপরে বাকি যে ২০টা সেগুলো বিগ ব্লান্ডার, মানে এইরকম ভুল হলে তো মার্কসই পাওয়া যাবে না এরকম মনে হবে নিজেকে। সো ওই ভুলগুলো একটা খাতায় স্টোর করে ওই ভুলটা যাতে রিপিটেডলি না হয় ওই কনসেপ্টের ওপর তোমাকে কাজ করতে হবে। এবং যেগুলো সিলি মিস্টেক হচ্ছে সেই সিলি মিস্টেকটা কোন জায়গায় হচ্ছে, ওয়েদার ইট ইজ দ্য ক্যালকুলেশন পার্টে হতে পারে, বা ফর্মুলাতে একটা আর আমি এক্সট্রা বসিয়ে দিয়েছি যেখানে আমি ব্যাসার্ধ আর একটা বা আর একটা এক্সট্রা আর নিয়ে নিয়েছি, হতেই পারে এরকম ছোটখাটো ভুল। সেই ভুলগুলোকে তোমাকে এড়াতে হবে একটু কনসিয়াস ওয়েতে। বোঝা যাচ্ছে? এভাবেই মক টেস্ট অ্যানালাইসিস হয়। তুমি লক্ষ্য করবে যে ১০০টার মধ্যে ১০টা ভুল এমন থাকে যেগুলো খুব ব্লান্ডারলি, খুব বড় বড় ভুল, যে ভুলটা আমার দ্বারা হওয়া উচিতই ছিল না কিন্তু কেন হয়ে গেছে হ্যাঁ। বুঝতে পারছি না। বাকি ১০টা হয় যে হ্যাঁ মিডিওকার ভুল, আর বাকি ৮০টা হয় টু সিলি মিস্টেক, মানে জাস্ট ২ আমি যোগ করতে ভুলে গেছিলাম বলে আমার উত্তরে ২ অ্যাডজাস্ট হয়নি, এরকম হয়। আর সেগুলো পরীক্ষার হল থেকে বেরিয়েই মনে পড়ে যে ভাই এটা তো করিনি আমি। কিন্তু ওটা ওইখানটাতে মনে পড়তে হতো যেখানটায় প্রয়োজন ছিল। তো এখন থেকে যদি অভ্যাস করো তাহলে সম্ভবত ওই জায়গায় গিয়ে বা ওই এনভায়রনমেন্ট টা পেলে আর এই ভুলটা হবে না। মানে এখন থেকে যদি তুমি নিজের মনকে ওই এনভায়রনমেন্ট কে ডেভেলপ করাতে চেষ্টা করো, প্রত্যেক রবিবারে ওই টাইমে নিজেকে বেঁধে দাও, হুম। তাহলে হয়তো ওই পরিবেশটা তোমার জন্য সুটেবল হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে এমন হয়, আমার অনেক বন্ধু ছিল যে এরকম হয়েছে যে টু গুড, খুব ভালো পড়াশোনায়, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। আ পরীক্ষার হলে গিয়ে আমার একজন চেনা জানা ছিল যে একটা মেডিকেলের প্রিপারেশন করছিল। ২০১৮ সালে তার উচ্চ মাধ্যমিক ছিল। ও ৫ বার নিটে অ্যাটেম্প্ট দিয়েছে, ৫ বার। এত ভালো স্টুডেন্ট ছিল যে কোনো বায়োলজি স্যারকে কিন্তু ব্রেন ঘুরিয়ে দেওয়ার মতো প্রশ্ন করতে পারত। বায়োলজির এনসিইআরটি এত সুন্দরভাবে রপ্ত ছিল ওর। কিন্তু প্রত্যেকবার মার্কসটা জাস্ট ৩০-৪০ মার্কসের জন্য আটকে যেত। এক্সাম হলের এনভায়রনমেন্ট ওর জন্য কোনোদিন স্যুট করেনি। সেম আমারও এটাই হয়েছে একেবারে। তো এই এনভায়রনমেন্টটা স্যুট করানোর জন্য তোমাকে এখন থেকে নিজেকে প্রিপেয়ার্ড করতে হবে। প্রত্যেকটা রবিবার নিজেকে ওই সুটেবল পজিশনটা আনার জন্য একটা কক্ষে নিজেকে ভরে একটা ইনভিজিলেটর, দরকার হলে মাকে বলো, বাবাকে বলো যে একবার করে তোমরা জাস্ট রাউন্ড মেরে যাও। নিজের কাছ থেকে ফোন, ল্যাপটপ সব দূরে সরিয়ে দাও। মানে প্রিপেয়ার করা বই, খাতা সবকিছু সরিয়ে দিয়ে জাস্ট একটা কোয়েশ্চেন পেপার আর ওএমআর শিট, পেনটা, একটা রাফ শিট নিয়ে বসে সলভ করো। ওই এনভায়রনমেন্টটা নিজের মেন্টালকে বোঝাও। সাবকনসিয়াস মাইন্ডকে রেকর্ড করাও যে তুমি ওই পরিস্থিতিতে পৌঁছেছো। তাহলে দেখো পরিস্থিতিটা একটু হলেও তোমাদের ফেভারে যাবে। ঠিক আছে দাদা। আর দাদা আরেকটা কথা হচ্ছে যে মানে যে মক অ্যানালাইসিস করলাম যেগুলো আমার ভুল হচ্ছে, মানে যেগুলো আমার ব্লান্ডার হচ্ছে সেগুলো করলাম, আর যে কোশ্চেন গুলো আমার হচ্ছে না সেইগুলো কি ওই একই জায়গায় পড়বে, মানে ওই না, যেখানে ভুল যেগুলো হচ্ছে? হচ্ছে না সেটার কনসেপ্টটা তুমি জানো, শিখো। ওই মুহূর্তে তুমি শিখে নাও। ওই হচ্ছে না কটা হবে? ৫টা। যেগুলো পিওরলি পারোনি হুম। সেগুলো কটা হবে? ৫টা, ১০টা। তো ওই কনসেপ্ট গুলো ওই মুহূর্তে জেনে নাও। যেটা যত তাড়াতাড়ি হবে সেটুকুটা জেনে নাও। আচ্ছা। আর বলছে মকের সময় আমি দিচ্ছি মানে মানে কোনগুলো মানে একটা কোশ্চেন কিরকম টাইম দেবো, মানে অনেক কোশ্চেন দেখি যে লেন্দি, কিন্তু টাইম দিলাম কিন্তু সেটা হলো না। সেই জায়গাটা আমার টাইমটা ওখানে আমার খেয়ে নিচ্ছে একটা, আর সেকেন্ডলি হচ্ছে ক্যালকুলেশনে দেখো, খেয়ে নিচ্ছে। ক্যালকুলেশনে খেয়ে নিচ্ছে, ঠিক আছে। ক্যালকুলেশন টু মাচ স্ট্রং করার জন্য তোমার প্রয়োজন তোমাকে মক প্র্যাকটিস। তোমাকে প্রথমেই বললাম, তুমি প্র্যাকটিসটা যদি এই মুহূর্তে করো প্রচুর দেখবে ক্যালকুলেশন তোমার ইজি হয়ে যাচ্ছে তোমার পক্ষে। আচ্ছা। আমার কিছু কিছু বন্ধু ছিল যারা এখন অলরেডি পড়ছে, তাদের ক্যালকুলেশন এত ফাস্ট ছিল, জাস্ট মুখে 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 মুখে, মানে কি বলবো, ফিজিক্সের তো প্রচুর প্রশ্ন যেগুলো ছিল, যেগুলো জাস্ট প্রশ্নটা দেখতো আর মনে মনে একটু ঘাটটা দুবার হেলাতো আর উত্তর বলে দিতে পারতো। টু ফাস্ট ক্যালকুলেশন। এটা হয় শুধুমাত্র তখনই যখন তুমি প্রচুর প্র্যাকটিস করেছো। আচ্ছা। ক্যালকুলেশনটা পুরোটা তোমার প্র্যাকটিসের বিষয়। আমি কারোর সাথে তোমাদেরকে কম্পেয়ার করতে আসিনি, কম্পেয়ার করছিও না, আর এটা আমি পছন্দও করি না যে তোমাদের সাথে কম্পেয়ার করছি। বাট হ্যাঁ, ওই পরিস্থিতিগুলোকে কিছুটা শিখতে হবে না তো। ওই পরিস্থিতিতে হুম। আমি দেখেছি কতজনকে, তাদের অভিজ্ঞতাটা আমি তোমাকে বলছি। প্রচুর প্র্যাকটিস করো, আশা করি ভালো ফল পাবেই।
আর এই যে 1.5 মাসটা আছে, নিজেকে প্রচুর ইউটিলাইজ করো, নিজেকে বোঝাও যে তুমি পারবে, নাহলে কেউ পারবে না। তাহলে দেখো হবে, কারণ সাবকনসিয়াস মাইন্ডে তুমি যেই রেকর্ডটা করবে সেই রেকর্ডটা তোমাকে বারবার তোমার ব্রেনে ইমপ্লিমেন্ট হবে। ঠিক বুঝা আছে যাচ্ছে? দাদা। আর ওই যে বললাম কোশ্চেনটা মানে করতে গেলাম, দেখলাম যে লেন্দি হয়ে গেল, আর সেখানে টাইম তোমার চলে, ওই জায়গাটা কি করবো? বেশ, কোনো কোশ্চেন মানে ওই কিরকম? হ্যাঁ, নেক্সট কোশ্চেনে তুমি, এই তো এই সময়েই তো প্যানিকটা অ্যাটাকটা হয় না, যে একটা প্রশ্নের পিছনে যখন আমি 5 মিনিট সময় লাগিয়ে দিয়েছি, তার মানে 4টা প্রশ্ন টাইম টাইমে আর একটা প্রশ্ন ইনক্লুড করে দিয়েছি। হ্যাঁ কিন্তু হ্যাঁ, এইটাই এইটাই। এটা হয় তো ওই সময়ে প্যানিক অ্যাটাক চলে আসে একটা, কিন্তু ওইটার কন্ট্রোল ক্ষমতাটা নিজের হাতে নিয়ে এসো। বিষয়টা হচ্ছে যে ওই সময়ে তুমি ভাবো যে বাকি যে 4টা প্রশ্ন আছে, কিছু কিছু প্রশ্ন এমনও থাকবে, বাকি কিছু 4টা প্রশ্ন এমনও থাকবে জাস্ট একটা পেনের খোঁচা মারলে উত্তর বেরোবে। সেটা হচ্ছে কিছু প্রশ্ন এমনও থাকে জাস্ট ফর্মুলা পুট করলে আর এর ভ্যালু দেওয়া আছে, জি এর ভ্যালু দেওয়া আছে, বেরিয়ে গেল বাকি উত্তরটা। তো সেটার যে টাইমটা সেটা তো এক জায়গায় অ্যাডজাস্ট হবে। আচ্ছা। এরকমও কিছু প্রশ্ন থাকে, এমন নয় যে প্রত্যেকটা প্রশ্ন টু টাইম কনজিউমিং, হতেই পারে না। কিছু কিছু প্রশ্ন এমন থাকে জাস্ট 1 লাইন ফর্মুলাটা বসাবে উত্তরটা বেরিয়ে যাবে, এরকম প্রশ্ন থাকবে। তো সেই প্রশ্নগুলো থেকে টাইমটা তুমি বাঁচাও, সেগুলোতেও তুমি যদি বলো ধীরে ধীরে ক্যালকুলেশন করবো, তাহলে তো হবে না, তাহলে সম্ভব তাহলে নয়। মানে কোশ্চেন খুলে তখন তাহলে মার্ক করে নেবো তাহলে কোনগুলো মানে হ্যাঁ, তাড়াতাড়ি প্রথমে হবে। তুমি মার্ক করে নাও যে তোমার কতগুলো প্রয়োজন, তুমি কতগুলো অ্যাটেন্ড করতে চাইছো, প্রথমে মার্ক করো। আচ্ছা, বুঝলাম। আর মানে কোশ্চেন করার পরে কি মানে সঙ্গে সঙ্গে ওই মারে কে করে দেবো? মানে আগে না, কি হয়েছে, আমার কোশ্চেন করার পরে এটা না এটা ওই একটা হয়। মার্কটা ফিল আপ করতে দেরি হয়ে গেছিল। এটা একটা হয়, এই ওএমআর ফিলাপিংটাও কিন্তু একটা, এটাও একটা প্র্যাকটিস। তুমি প্রত্যেকটা পাতার প্রশ্ন প্রত্যেকটা পাতায় করো, মানে এক একটা পাতায় 4টা করে প্রশ্ন থাকবে, 4টা হয়ে গেল, 4টা হুম। ওএমআর ফিল আপ করে দাও। আচ্ছা আচ্ছা, সঙ্গে সঙ্গে করে দেবো, আচ্ছা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে করে দাও। বা আরেকটা জিনিস করতে পারো, ডট পিনিং মেরে দাও, মানে যখন উত্তর একটা বেরিয়ে গেছে, ওএমআর এর ওই যে প্রশ্নটা একের হবে না দুইয়ের হবে, সেগুলোতে একটু ডট করে দাও। তাহলে যখন তুমি ওএমআরটা ফিল আপ করবে, যদি সাপোজ 5 মিনিট সময় আছে, 100টা ওএমআর হুম। ফিল আপ করতে তোমার টাইম লাগবে না, কারণ তোমার ডট দেওয়া আছে, তোমার আর প্রশ্নটা উল্টে উল্টে দেখতে হবে না, তুমি জাস্ট হ্যাঁ ওইগুলো হ্যাঁ। কালিটা ভরাট করবে। এটা একটা পলিসি, এটা করতে পারো। হুম। একটু ঠিক ডটটা ভালো আছে। করে দিয়ে রাখবে যাতে সিনেবল হয়, দেখবে আর ফিল আপ করবে, বাস। ওকে। আমার এইটাই আসলে টাইম কনজিউমের জন্যই হচ্ছে না আমার mainly। ঠিক আছে। প্রচুর প্র্যাকটিস করো, টাইম কনজিউমিং হয়ে যাবে। আর কিছু প্রশ্ন তোমার? না দাদা, ঠিক আছে। সংকল্প সান্যাল বলো। দাদা দাদা দাদা, বলছিলাম যে আমার একটা প্রশ্নই মাত্র ছিল, ওটা করেই হ্যাঁ বেরিয়ে বলো। যাবো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, তো দাদা আমি বলছিলাম যে মানে আমি ডাব্লিউবিজে ক্র্যাশ কোর্স জয়েন করেছি, হ্যাঁ মাত্র, মানে আগে 2 বছরও পড়েছি বাট সেরকম পড়া হয়নি। আহ, ইউ আর দ্য তো ড্রপ ক্যান্ডিডেট, রাইট? না, ড্রপ না, আমি 12 দিলাম। ও হ্যাঁ, এই বছরই দিয়েছো, বুঝতে পেরেছি, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দাদা বলছিলাম যে মানে অনেক ব্যাকলগও পড়ে গেছে, এখন ব্যাকলগ গুলো ক্লিয়ার করছি। তারপরে দাদা দেখো এই ধরুন আমি হ্যাঁ বলো, বলো বলো, আমি এই মুহূর্তে ব্যাকলগ ক্লিয়ারটা একটু সাইডে রেখে যে চ্যাপ্টার গুলো ভালো করে হয়েছে তাদের দিকে ধ্যান দেওয়াটা হ্যাঁ আমার মনে হয় ভালো হ্যাঁ, হবে। আমি সেটাই বলতে যাচ্ছিলাম দাদা, যে ফিজিক্স কেমিস্ট্রি দেখো দাদা হয়ে যাচ্ছে, কিন্তু ম্যাথসে মানে আহ, মাত্র আমার মানে একটা কি দুটো কোশ্চেন ম্যাক্স টু ম্যাক্স হচ্ছে, কিন্তু এর বেশি আমি করতে পারছি না। এবার সামনে এক্সাম, মকে মার্কস উঠছে না। না, মকে মার্কস উঠছে না, এটা একটা ডিমোটিভেটিং ফ্যাক্টর, ঠিক আছে, কিন্তু একটা জিনিস কি যে ম্যাথে যখন মার্কস আসছে না, তো কিছু কিছু হাই ওয়েটেজ চ্যাপ্টারকে তুমি ফলো করতে পারো। তুমি ক্রাশ কোর্স করেছো, তো ক্রাশ কোর্সে দেখো ওরা প্রথম থেকেই পড়াবে না, ওরা হাই ওয়েটেজ গুলো প্রথমে পড়াবে, সো ওইগুলো তুমি ফোকাস করো, উইদিন 1 মান্থ ওগুলোকে ক্যারি করো। বাকি যেগুলো তুমি পড়ে রেখেছো ফিজিক্স কেমিস্ট্রি, ওগুলো জাস্ট প্র্যাকটিস করতে থাকো। হ্যাঁ হ্যাঁ দাদা। তো হুম। আমি কেবল হাই ওয়েটেড চ্যাপ্টার গুলো করছি, এই কিন্তু ম্যাথসের দুটো প্রশ্নর বেশি মানে আমি প্র্যাকটিস করছি বাট হচ্ছে না। আমি কিন্তু 20 তারিখের মধ্যে দাদা সিলেবাসটা শেষ করার টার্গেট আছে। আহ, আহ, দেখো টার্গেট এইভাবে নিয়ে কতটা তুমি পারবে আমি জানি না, কিন্তু তুমি ম্যাট্রিক্সটা করে নাও আর ক্যালকুলাসের পার্টটা করো, তাহলে হয়তো কিছু মার্কস উঠে যাবে। ওকে দাদা, ঠিক আছে। আর প্রবাবিলিটিটা একটু শিখে নাও হালকা করে, হ্যাঁ ওইখান হ্যাঁ হ্যাঁ থেকেও দাদা। মোটামুটি প্রশ্ন পড়বে। ওকে ওকে দাদা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। হুম হুম। হুম। হ্যালো দাদা, হ্যাঁ বলো। শুনতে পাচ্ছ? আহ, তোমার মনে হচ্ছে তুমি কোনো হাওয়ার কাছে আসো, মানে কোনো হাওয়া দিচ্ছে এরকম জায়গায় আসো কি? আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, জাস্ট এক সেকেন্ড, ঠিক আছে।
হ্যাঁ ঠিক আছে, বলো। আমি বলছিলাম আমি আউট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল, আমি কিন্তু আলাদা স্টেট বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছি ক্লাস 12, ঠিক আছে? হুম। দুটো স্টেট বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি। কোথায় স্টেট বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো? একটা হচ্ছে রাজস্থান বোর্ড থেকে। ও, তুমি কোটাতে ছিলে? হ্যাঁ, শিকার শিকার। কোটা, রাজস্থান বোর্ড থেকে কি দিয়েছো? 10th? না, 12th। 12th? 10 কোথা থেকে দিয়েছো? ওয়েস্ট বেঙ্গল। বেঙ্গল থেকে? হুম। হ্যাঁ, বাস। এবার প্রবলেম বলো, তোমার কি প্রবলেম মনে হচ্ছে? আমি দুটো স্টেট বোর্ড থেকে দিয়েছি, ওই যে এনআইএস একটা বোর্ড আছে না? NIOS? হ্যাঁ। ওপেন স্কুল? হ্যাঁ হ্যাঁ, আমি দুটো বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি, ঠিক আছে? আমি হ্যাঁ। বলছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে তো স্টেট কোটাটা আমি ধরো পাবো না। কেন পাবে না? তোমার বাবা মা কি পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়? তুমি কি বাসিন্দা নও পশ্চিমবঙ্গের? হ্যাঁ হ্যাঁ, বাসিন্দা। মানে কি তাহলে কেন মানে স্টেট কোটা 12 পাবে না বলছো? 12 যে আমি অন্য বোর্ড থেকে করেছি। না, এটা কোনো ফ্যাক্ট নয়। এইটাই তো ভ্রান্ত ধারণা। মানে এটার জন্য তুমি কিছুদিন প্রিপারেশন জাঙ্ক রেখেছো যে হয়তো হবে না। তুমি হ্যাঁ যে হ্যাঁ কোনো হ্যাঁ বোর্ড হ্যাঁ। থেকে, তুমি যে কোনো জায়গা থেকে পরীক্ষা দিতে পারো। তুমি 10 ইয়ার্স পশ্চিমবঙ্গের বাসিন্দা কি না? না, পশ্চিমবঙ্গের আমি তো, হ্যাঁ বলুন। পশ্চিমবঙ্গের ডোমিসাইল সার্টিফিকেটে বিডিও কে দিয়ে সই করাতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি সেটা অ্যাপ্লাই এটুকু তো করছি। করাতে পারবে। ইডব্লিউএস কার্ডে আর না, ডোমেস্টিক সার্টিফিকেট ইডাব্লিউএস আছে। নয়। ইডাব্লিউএস নয়, মানে সাপোজ তোমার র্যাঙ্ক হয়েছে 1, কথার জন্য বলছি, আচ্ছা 1 র্যাঙ্ক হয়েছে, তুমি যাদবপুরে সিএসসি নিয়ে ভর্তি হতে চাও। আচ্ছা। তুমি পশ্চিমবঙ্গের কোটাতে যে ডমিসাইল পেপারটা হয় সেটাতে তুমি বিডিও কে দিয়ে সই করাতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, অতি অবশ্যই, এটা কোনো ব্যাপার তাহলে না। তাহলে তুমি কেন পশ্চিমবঙ্গ স্টেট কোটার কাউন্সিলিংটা করতে পারবে না? এটা কে বলেছিল তোমাকে যে তুমি অন্য বোর্ড থেকে পড়েছিলে বলে তুমি পশ্চিমবঙ্গের ও কাউন্সিলিং করতে বললো যে পারবে না? রাজস্থান বোর্ড, ওয়েস্ট বেঙ্গল ছাড়া কোনো বোর্ড থেকে অ্যালাউ হবে না। কেন? সিবিএসসি বোর্ডের ক্যান্ডিডেট বহুত আছে। আমি এক্ষুনি তোমাকে মানে এই কনভারসেশন কলটা আমি তোমাকে আইসিএসসি বোর্ডের ছেলের সাথে কথা বলাবো যে আইসিএসসি বোর্ড থেকে যাদবপুরে এসে পড়ছে, হ্যাঁ, আমি ঠিক জানি পশ্চিমবঙ্গের না, বাসিন্দা। সেই জন্য না, জিজ্ঞাসা করছি আমি যে যেহেতু তোমাকে মানে প্রশ্ন করছি যে এরকম কথা কোথায় শুনেছিলে? জাস্ট যতটা পড়েছো তারপর থেকে ভালোভাবে পড়তে শুরু করো, এ নিয়ে কোনো টেনশন নেই। তুমি যে কোনো বোর্ড থেকে পড়ে এসো, এখানে 60% মার্কস পেয়েছো প্রত্যেকটা সাবজেক্টে, বাস এলাও, যাদবপুর এলাও করবে তোমাকে, টেনশন নাই। সাবজেক্টে। প্রত্যেকটা সাবজেক্টে 60 লাগবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটেতে বিশেষ করে আচ্ছা, একটা 60 লাগবেই। ফিজিক্সে মনে হচ্ছে ডক্টর আছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, 75 অ্যাভাব আছে। হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টে 60 করে কিন্তু লাগবেই। ইংলিশে তো। বহু ছেলে এমন আগের বছর ছিল যার র্যাঙ্ক হয়েছে উইদিন 100, উইদিন 200, উইদিন 500, কিন্তু জাস্ট কোন একটা সাবজেক্টে 58-59 পেয়ে গেছে, সেটা ফোর্থ ছিল হয়তো, সেই জন্য হয়তো সেটাতে 58 বা 59 পেয়েছিল, যার জন্য সে যাদবপুরে কাউন্সিলিং এর কোনো চান্সই পায়নি। যাদবপুরে কাউন্সিলিং এর মেন ক্রাইটেরিয়া হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে 60 পেতেই হবে। যার জন্য তোমাদের সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে ফর্ম ফিল আপের আগে ইনফরমেশন বুলেটিনটা থ্রোলি ভালোভাবে পড়ে নেওয়া। পরীক্ষা সম্পর্কে ভালো একটা কনসেপ্ট তৈরি হবে, কোন ইনস্টিটিউট আমি পড়তে চাইছি তার সম্পর্কে একটা ভালো কনসেপ্ট তৈরি করা আমার প্রয়োজন। বোঝা যাচ্ছে? ওটা যদি পড়তে ঠিক আছে তাহলে ঠিক আছে। তোমার এই সমস্যাটা হতো না। যতদিন নষ্ট করেছো সেসব কথা ভুলে গিয়ে আবার কন্টিনিউ করো, যা পড়েছো সেগুলোকে আবার রিপিটেডলি চালু করতে থাকো। আর 85% সিলেবাস কমপ্লিট, ঠিক আছে। হ্যাঁ, তো 85% এর উপরে কাজ করো, 15% কে ফোকাস করার কোনো দরকার নেই। না, 100-র মধ্যে 85 15% পাওয়া মানে বলতে, কিন্তু যাদবপুরে চান্স পাওয়া যায়। না আমি বলছিলাম যে 15% বলতে এরকম রিঅপটিক্সে বা ফ্লুইডসে বা ম্যাথসের ক্যালকুলাসের একটু প্রবলেম আছে, সেগুলো একটু মানে ঠিকঠাক করার চেষ্টা করছি এখন। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করো, বেশি বেশি প্র্যাকটিস করো, কারণ 85% সিলেবাস তুমি করে ফেলেছো, ইটস টু গুড, খুব ভালো। তুমি ভালো পজিশনে আছো, জাস্ট প্র্যাকটিসটা করো। ওই দিনে তোমার ওই প্র্যাকটিসটাই কাজে লাগবে। 85% সিলেবাস, এটা আমি আমার মনে মনে স্যাটিসফাইং হলে কিন্তু হবে না। কোনো জিনিসের সন্তুষ্টি চলে এলে কিন্তু খুব মুশকিল হয়ে যায়। তুমি মনের মধ্যে স্যাটিসফ্যাকশন এনো না যে আমার 85% হয়ে গেছে, ভাবো যে না, 15% হয়নি, এটা তার উপর এনেছিলাম কাজ করতে হবে। আর প্রশ্ন প্র্যাকটিস বেশি করো। এটা এনেছিলাম দাদা, জানেন তো, দিয়ে না আমার যেই মেন্স প্রথমটা বিগড়ে গেছে পুরো। মানে স্যাটিসফ্যাকশন নিয়ে চলে এসেছিলাম যে হয়ে গেছে, মানে আর কিছু তো তাকে ছোঁয়ার দরকার নেই, সেটাই আমার সব থেকে বড় ভুল ধারণা ছিল।
হ্যাঁ, স্যাটিসফাই চলে এলে কিন্তু খুব মুশকিল, কোনো জিনিসের স্যাটিসফ্যাকশন আসাটা সব থেকে খারাপ। আচ্ছা আচ্ছা, আমি এইটা একটু মানে ধারণাটা ভুল ছিল, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, আর সুজন ম্যাথসের উপর কি বেরা, বেশি জোর হ্যাঁ দিতে বলো। হবে? ম্যাথসের উপর ম্যাথসের উপর জোরটা কি একটু হ্যাঁ বেশি দিতে হবে? জোর, যেহেতু হাফ মার্কস ও একাই ক্যারি করছে, সো তোমাকে তো অবশ্যই ওটাতে একটু জোর দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যালো। ক্যালকুলাস পার্ট থেকে মানে বেশি কোশ্চেন আছে আর কি। ম্যাথ তো 50% ক্যারি হবে, 200-র মধ্যে পরীক্ষার মধ্যে 100 মার্কস ম্যাথ ম্যাথ, বাকি ফিজিক্স কেমিস্ট্রি 50-50। সো ম্যাথটা যখন হাফ ক্যারি করবে একা, তো আমাকে ওকেই বেশি ফোকাস করতে হবে, তাই না? আচ্ছা, আমি বলছিলাম দাদা এখানে মানে কোশ্চেন গুলো যেগুলো হয় ওগুলো কি মানে খুবই হায়ার লেভেল, অলিম্পিয়াড লেভেলের? না 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 না, তুমি পিওয়াইকিউটা লক্ষ্য মানে দেখো, এই কদিন তোমার তো সিলেবাস হয়েছে, তুমি পিওয়াইকিউ ঘাটাঘাটি করো, আচ্ছা পিওয়াইকিউ থেকেও প্রশ্ন প্র্যাকটিস করতে পারো। ইটস টু গুড, এটাও ভালো। আচ্ছা এছাড়া তো বই প্র্যাকটিস ভালোই। তুমি যেই মেন্সের প্রিপারেশন করছো মানে তুমি খুব হাই লেভেলে উঠে গেছো, অতটাও হাই লেভেল প্রয়োজন নেই, কিন্তু হ্যাঁ প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করো একটু, 4-5 বছরের বিগত, দেখো বুঝতে পারবে কি ধরনের কি হয় না হয়। হ্যালো। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যালো দাদা। হ্যাঁ, কে হ্যালো বলছো আমি তো বুঝতে পারছি না। তুমি সুজন, রাইট? সুজন দাদা বললেন। হ্যাঁ শুভম, একটু ওয়েট করো, সুজনের পরে আই কল ইউ। হ্যালো দাদা। হ্যাঁ হ্যাঁ বলো। দাদা বলছিলাম যে একটা প্রবলেম হচ্ছে, তুমি মানে আগের যে ছেলেগুলো একই কথা বললো, যেটা মানে পিওআইকিউ প্র্যাকটিসের জন্য। আর দাদা হুম হচ্ছে আমি ধরো ক্লাস, তুমি যেটা বলেছিলে একটা ছেলেকে মানে বললি একটু আগে, আমি ক্লাস হুম 11-12 সত্যি কথা বলতে আমি কনসেপ্টে সব থেকে বেশি জোর দিয়েছিলাম। কোশ্চেন প্র্যাকটিস হুম। সত্যি বলতে আমার বেশি হয়নি। না না না, শোনো, 11-12টা তোমার প্রয়োজনই ছিল ওটা, তুমি আচ্ছা তখন আচ্ছা ভালো কাজ করেছিলে যে তোমার ওটা প্রয়োজন ছিল, কারণ ওই সময়টা তোমার প্রয়োজন ছিল তোমার কনসেপ্টটা বিল্ডিং এর। কারণ তোমাকে, তুমি যখন আশা করি তুমি বাংলা বোর্ড থেকে, রাইট? হ্যাঁ হ্যাঁ, আমি ওয়েস্ট বেঙ্গল বলছি। হ্যাঁ, তো তোমাদের তোমাদের মানে আমাদের, আমিও অলসো, সো ওইখান থেকে আমাদের প্রশ্নগুলো বা পরীক্ষার প্যাটার্নটাই ওরকম থাকে যে প্রচুর কনসেপচুয়াল থাকে, প্রচুর কিছু বুঝতে হয়। এটা আহ, সম্ভবত সবাই রিলস দেখো, জানবে নিশ্চয়ই যে সব থেকে বেশি বোর্ডের টাফ পরীক্ষা পশ্চিমবঙ্গেই, গোটা হ্যাঁ, ভারতবর্ষে। এটা সত্যি বলেছে দাদা, বাট এবার 77% টাফ, মানে টাফনেস এর লেভেলটা হচ্ছে 77% অল ওভার ইন্ডিয়াতে। পশ্চিমবঙ্গের সব থেকে টাফ লেভেল, সো এটার জন্য কনসেপ্ট বিল্ড করেছো, ইটস গুড, এর থেকে ভালো কিছু হতে পারে না। সো 11-12 ভালো কনসেপ্ট বিল্ড করেছো, এটা ভালো জিনিস। তারপরে কি বলছো বলো এবার আমাকে। হচ্ছে আমি বলতে চাইছি ক্লাস 11-এর যে কনসেপ্ট গুলো পড়েছিলাম আমি, বাট আমার তো এখন মনে নেই কিছু, মানে সত্যি কথা বলতে আমি ক্লাস 12টা পড়েছিলাম এর জন্য, মানে আবার রিভাইজ মেরেছিলাম এই জেই মেন্স দেওয়ার জন্য, এপ্রিল অ্যাটেম্প। এবার হুম ওখানে শুধু হাই ওয়েটের চ্যাপ্টার গুলো পড়েছিলাম অল্প অল্প করে। হুম। ক্লাস 11টা কিভাবে করবো এই মুহূর্তে? তুমি নিশ্চয়ই তোমার এইচএস এর খাতাপত্র এখনো ফেলে দাওনি, রাইট? না না না। না, ওইখান থেকে দেখো। ওকে, আর বলছিলাম না, আমি কেমিস্ট্রিতে এইচএস একটু এর স্যাররা কিন্তু হ্যাঁ, বাংলা মিডিয়ামের এইচএস এর স্যাররা যতটা পড়ায় সেটা কিন্তু সাফিসিয়েন্ট। তুমি যদি ওই খাতাগুলো দেখো, তোমার পুরোনো জিনিসগুলো আশা করি রিকল হয়ে যাবে এবং খুব ফাস্ট ফাস্ট তুমি এগোতে পারবে। যার জন্য আমি তোমাকে বলবো যে তুমি তোমার পুরোনো খাতাটা দেখে এগো, ওই খাতাগুলো দেখে তুমি আরেকবার করে পড়তে শুরু করো। হাইওয়েটেজ গুলোকে বেশি ফোকাস করো, কিন্তু হ্যাঁ ওই খাতাটা থেকেই পড়ো। আচ্ছা দাদা, হাই ওয়েটের চ্যাপ্টার গুলো মানুষ তো ধরো। পুরোনো, হ্যাঁ মানুষ পুরোনো জিনিসকে ফিরে পেতে একটু বেশি পছন্দ করে। তো ঠিক আছে। আশা করি তুমি ওই পুরোনো খাতাটা দেখলে তোমার পুরোনো ব্রেনটাও একটু তাড়াতাড়ি কাজ করবে। সো ওটাই করো। আচ্ছা দাদা, বলছিলাম যে আমি কেমিস্ট্রি থেকে বেশি উইক, মানে অর্গানিকের ক্ষেত্রে। এবার ক্লাস 11-এ অত ভালো হয়নি, ক্লাস 12 থার্ড সেমিস্টার মোটামুটি হয়েছে, ফোর্থ সেমিস্টার একটু এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি অর্গানিকের 3টে চ্যাপ্টার করো। হ্যাঁ বলো কোনটা? জিওসি, হাইড্রোকার্বন, এই দুটো করো। আর ওই কোনটা দাদা? পলিমার, জিওসি, হাইড্রোকার্বন, আর ওই পলিমার টলিমার যেগুলো থাকে ওই জায়গাগুলো করে রাখো। ওইখানেতে টু মাচ কনসেপ্ট, প্রচুর কনসেপ্ট আছে। সাপোজ ওই হ্যালোয়ারকিন, হ্যালোয়ারিন, আরো যে চ্যাপ্টার গুলো কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, কিটন, এইসব যে চ্যাপ্টার গুলো আছে ওইখানে, যে রিয়াকশনের মেকানিজম গুলো আছে না, সব মেকানিজম গুলো তোমার শেখানো আছে জিওসি আর হাইড্রোকার্বনে। তো ওইখানে যদি মেকানিজমটা, হ্যাঁ মেকানিজম গুলো যদি একটু ভালো করে শিখে নাও, তাহলে যে কোনো রিয়াকশন আমার মনে হয় না যে তোমার খুব একটা কষ্ট লাগবে। উইদাউট নেম রিয়াকশন, যেমন কিছু কিছু নেম রিয়াকশন থাকে না, উডস-ফিটিক রিয়াকশন, ফ্রিডিল ক্রাফট রিয়াকশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, সো এইগুলো নেম রিয়াকশন গুলো দেখবে, কিন্তু তার আগে জিওসিয়ান হাইড্রোকার্বনকে
ভালো করে ক্লিয়ার করো, তাহলে ভালো হবে। কারণ নেম রিয়াকশন থেকে প্রশ্ন পড়বে, কিন্তু যদি জিওসি হাইড্রোকার্বন করে দাও, বাকি যে 4-5টা প্রশ্ন পড়বে সেগুলোও তুমি করতে পারবে। আচ্ছা, বুঝতে পারছি। মানে আমি সত্যি কথা বলতে ক্লাস 11-12 আমি ভেবেছিলাম যে যেহেতু আমি জেই মেন্স আর ডাব্লিউজেই দেবো, তাই জন্য আমি ধরো টিচাররা যেটা শেখাতো ওখানে ধরো আমি পড়ে এলাম, কিন্তু আমার তো অত মনে থাকতো না যে স্যার এটা পড়িয়েছে। রিকল করতাম, চেষ্টা করতাম, বা পারতাম না। ইউটিউব দেখে বা কোনো ব্যাচ নিয়েছিলাম, ওখান থেকে করতাম। মোটামুটি ভালো করে লেখা আছে ওগুলো, এবার ওগুলো মনে করতে হবে শুধু আমাকে ভালো করে এবার। হ্যাঁ, একটু একটু চেষ্টা করো, হয়ে যাবে। কারণ পুরোনো জিনিস মনে আসতে বেশি টাইম নেয় না। তুমি আচ্ছা, খাতাটা দেখে শুরু করো, আজ থেকেই শুরু করো, আশা করি হয়ে যাবে। আর দাদা বলছিলাম যে আমার যে বলছি কেমিস্ট্রি রিয়াকশন গুলো, ওটা মানে আমি ধরো সত্যি কথা বলতে বেশি প্র্যাকটিস করিনি, শুধু তোমাকে যেটা বললাম সত্যি বললাম যে কোশ্চেন বিল্ড আপ করেছি। এবার ওখান থেকে যখন আমি মানে করেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পরীক্ষা দিলাম লাস্ট বার একটা, আমার একটু স্ট্রাগল বেশি করতে হয়েছে লাস্টের সময়। এবার ওই যেই মেন্সের নাকি কোন পরীক্ষাটা একটু বেশি স্ট্রাগল আমি করতে হয়েছে? ফোর্থ সেম যেটা লেখা পরীক্ষা ছিল আমাদের, মানে হ্যাঁ, মানে আসলে কি বলতো, তুমি ইলেভেন পড়েছো, কিন্তু ইলেভেনের যে হাইড্রোকার্বন জিওসি কথাটা আমি বললাম, সেখানে যদি টু গুড হয়ে থাকতে, খুব ভালোভাবে সবকিছু SN1 SN2 মেকানিজম, ওইগুলো ব্যাকওয়ার্ড ওইগুলো অ্যাটাক মেকানিজম, সো এই মেকানিজম গুলো যদি খুব ভালো করে বিল্ড থাকে, তাহলে ফোর্থ সেমে তোমাদের যতটা সিলেবাস ছিল সেটার মধ্যে নেম রিয়াকশন ছাড়া আর কিছুতে কি সমস্যা হবে বলে তোমার মনে হয়েছিল? আশা সমস্যা করি কি? না। না না, সত্যি বলতে না, কিন্তু বাট আমি লাস্ট দিকে পড়া হয়নি বেশি আমার হ্যাঁ, জিওসি আসলে দিকটা। তোমাদের তোমার একটা পুতুল খেলা ছিল, সত্যি কথা বলতে। এই সেমিস্টার ভিত্তিক পরীক্ষাটা আমি খুবই বিরোধী ওটার, সত্যি দাদা, বুঝতে সত্যি পারছো? মানে খুবই হ্যাঁ, খারাপ তো হয়েছে। যার জন্যই ওই সমস্যাটা হয়েছিল। এখনকার ক্ষেত্রে এখন অত কিছু ভেবে লাভ নেই, তুমি আর ভেবো না অত কিছু, জাস্ট শুরু করো, পেতে হবে এই ভেবে শুরু করো। দাদা আরেকটা নেগেটিভ ফ্যাক্টর আমার মধ্যে চলছে যে যদি না পাই তখন তো আমাকে ধরো প্রাইভেটে নিতে হবে। এবার না না না, এটা এটা ভেবো না, যদি না পাই, না এখন ঠিক আছে, না পেলে পাবো না, তা বলে প্রাইভেটে যাবো না, এটা ভেবে রেখো যে প্রাইভেটে যাবো না, বাস এটুকু ভেবে রাখো। ওটা আমি ভাবি না, তাহলে শোনো একটা, এটা আমার প্রবলেম হচ্ছে, একটু ক্লিয়ার করে দাও যে আমার একটা বন্ধু ধরো কাছে, ঠিক আছে, মানে মোটামুটি ও আর আমি একসঙ্গে একই রেফার করতাম। এবার ও কি করেছে ধরো আইএম এ অ্যাডমিশন নিয়ে গেছে, আইএম যেটা আছে কলকাতা সল্টলেকে। হ্যাঁ হ্যাঁ এবার আমি জানি। হ্যাঁ, এবার ওই জন্য ধরো এবার আমি ভাবছি যে আমি ওকে কম্পেয়ার করতে চাইছি না, ওর সঙ্গে যেতে চাইছি না। আমি ভাবছিলাম যে আমি ওই এই বোর্ড সেই ডাব্লিউবিসি এক্সাম দিয়ে কোনো ভালো কলেজ পাবো, আমি প্রিপারেশন নিচ্ছিলাম প্রথম থেকে, আমি মেন্সে অতটাও প্রিপারেশন নিই তার জন্য। এবার এই লেভেলে এসে মানে এখন এসে আমার একটু চিন্তা হচ্ছে যদি না পাই কি হবে আমার তখন। তখন ধরো আবার শোনো, তোমার কিছুই হবে না, তুমি হ্যাঁ এখন খুব অল্প বয়স্ক একটা ছেলে। হ্যাঁ তোমার আমি একটু আগে একজনের উদাহরণ দিলাম না, হ্যাঁ, তুমি জানো সে এখন কি করছে? কি করছে বলে? ও যাদবপুর ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ার এখন 2020 সালে। মানে ও হুম 18 এইচএস পাস, 5টা অ্যাটেম্প দিয়েছে, কিন্তু 20 সালে যাদবপুরে চান্স পেয়ে ভর্তি হয়েছিল। ওটাকে ও 2022 থেকে কন্টিনিউ করেছে, কন্টিনিউ করার পর এটা ওর ফাইনাল ইয়ার, ও 14 লাখ এলপি এর চাকরি পেয়েছে একটা ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে, ইমাজিন। মানে অতগুলো যে বছর ও এ করলো, মানে মোটামুটি ওর পুষে গেছে। নো ইফেক্ট, কিচ্ছু ইফেক্ট নেই, নো এফেক্ট। এইটাই আমার চাই দাদা, সত্যি কথা বলতে এইটাই মানে মোটিভেশন, মানে কি বলবো, আমাকে ধরো অনেক ধরো বাড়ি থেকে আমাকে বললে যে অনেক বাড়ি মানে আমার পরিবার অত কিছু বলে বললে তোর যেটা ইচ্ছে তুই কর, ড্রপ নিলে তুই ড্রপ নিয়ে, বা এক্সট্রা তুই এবারে তুই ড্রপ নিলে ড্রপ নিয়ে কোথাও অফলাইনে পড়তে যাস তাই পর। এবার এবার ওটা বলেছে, কিন্তু বাট ওই যে প্রাইভেট কলেজের যে ফি স্ট্রাকচার, আমাকে এবার প্রাইভেট কলেজ থেকে এখন ফোন করছে অনেক অত্যন্ত, আমি জানছি মোটামুটি ফি করতে স্ট্রাকচার হবে না ফিজ অ্যাফোর্ড, তুমি জাস্ট এখন প্রিপারেশনটা তো করো ঠিক করে, তাহলে কলেজের ফিজ তোমাকে অ্যাফোর্ড করতে হবে না, বোঝা যাচ্ছে? তো আমি ওর উদাহরণটা সবাইকেই দিই, বুঝতে পেরেছো? 2018 সালে উচ্চ মাধ্যমিক পাস একটা ছেলে যে 2026 সালে পাস আউট হবে, সে যদি 14 এলপিএ পেতে পারে, মানে 8 বছর পর একটা ছেলে 14 লাখ টাকার একটা প্লেসমেন্ট পাচ্ছে, হতে পারে এটা যাদবপুর বলে পাচ্ছে, কিন্তু কেউ যদি অফ ক্যাম্পাসে অন্য কোনো জায়গায় চেষ্টা করে তাহলে কি পেতে পারে না? অফকোর্স পেতে পারে, কেন পেতে পারে না? স্কিলটাকে ওইভাবে ডেভেলপ করতে হবে, তাহলে কেন পাবে না? আর একটা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট কত হাইয়েস্টলি 4 বছরের বেশি, মেডিকেল 5.5 বছর, 6 বছর ছাড়া তো গ্র্যাজুয়েশন কোর্স কোথাও নেই। না না, তাহলে ওই ছেলেটা 8 বছর লাগিয়েছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন করতে। এখনো ন্যূনতম গ্র্যাজুয়েশন, ও যদি এখন গ্র্যাজুয়েশন সার্টিফিকেট না পায়, আমরা তো কি করে সম্বোধন করবো? ইউ আর এইচএস পাস, ঠিক কি না? এখন তোমার সম্মান ওর সম্মান সেম, যদি ও গ্র্যাজুয়েশনটা ফাইনাল ইয়ারটা না কমপ্লিট করতে পারে।
তো 8 বছর সময় নিয়ে কে কি করেছে সেটা দেখার দরকার নেই। এটা ঠিক বলেছো যে কে কি পাশে করছে দেখার দরকার নেই, এটা ঠিক বলেছো। 14 শোনো, ও যে 8 বছর সময়টা নিয়ে 14 লাখের একটা ইমারত তৈরি করেছে, আর যে পিছন থেকে কথা বলছে সে 5 টাকা চা খেতে গিয়ে দোকানদারে একটা সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে আমাদের গ্রাম্য এলাকায় যাদের বাড়ি না, তারা খুব একটা ভুক্তভোগী। সেম ফর মি, আমার পক্ষে এটা আমার মানে কাছে গ্রামের লোকদের স্বভাব এত খারাপ। হ্যাঁ বলছি, গ্রামের লোকদের স্বভাব এতটা খারাপ, 5 টাকা দামের একটা চা খাবে, দেয়ার আর টু মেনি ইনস্ট্রাকশন, চিনি দেবেন না, দুধ নয়, লাল চা, এই, আর তারপরে গোটা পৃথিবী সম্পর্কে আলোচনা। ওর ছেলে কি করছে, এর মেয়ে কি করছে, ওর মেয়ে কবে কার সাথে পালিয়ে গেছে, কার বাইকে ঘুরে বেড়াচ্ছে, এইসব বুঝতে পারা যাচ্ছে। সো ওইসব দিকে ইফেক্ট করে কিচ্ছু লাভ নেই সত্যি কথা বলতে। এখন আমাকে বলবে যে ভাই তুমি যাদবপুরে পেয়ে গেছো বলে তুমি এই কথাগুলো বলছো, না, আমার মেন্টালিটিটা বরাবরই এরকম, আমি কাউকে কোনোদিনই কিছুতে পাত্তা দিই। এখনো পর্যন্ত তুমি যাদবপুর এসে কাউকে জিজ্ঞেস করবে তৌফিক দাকে চেনো, কোনো সিনিয়রও বলবেন যে না, কারণ আমি কোনো সিনিয়রের সাথে এখনো পর্যন্ত সেভাবে ইন্টারঅ্যাক্ট করিনি। ওর দরকার আমার সাথে এসে করবে, আমার যখন দরকার হবে আমি ওর সাথে গিয়ে করবো। এখনো প্রয়োজন হয়নি, করিনি, বুঝলাম। প্রয়োজন হলে আমি করবো, অবশ্যই করবো। তো তোমার যখন যেটা প্রয়োজন সেটা তুমি করো, ওইসব ভেবে লাভ নেই যে কে কি করছে, কারটা কি দেখছে, কে কখন পাচ্ছে, এসব দেখে লাভ নেই। আমি এখানে এসেছি জাস্ট ফর মাই গোল, আমি আমার গোলটাকে ক্র্যাক করবো, বেরিয়ে যাবো, আমাকে কেউ চিনবে না। হুম। আর দাদা আর বলছিলাম যে নিঃস্বার্থ ভালোবাসা বলতে বাবা মা ছাড়া তো কেউ দেবে না, সো ওদের দুজনের জন্যই লড়ছি এখন, আবার কি, আর কারো কথা ভেবে লাভ নেই তো। ঠিকই বলেছো দাদা। দাদা বলছিলাম যে পিআইকিউ যেটা বলছো, আমি কনসেপ্ট বিল্ড ধরো মোটামুটি আছে, মানে ক্লাস 12 আছে ভালো করে, 11-এ কটা করলো এই, আমি যেই মেন্স যখন করছিলাম বিপারে মোটামুটি করেছি। এবার এখন কি শুধু পিআইকিউ প্র্যাকটিস করবো, আর ওই কনসেপ্ট বিল্ডের যে ব্যাপারটা তুমি বলে দিয়েছো মোটামুটি কিভাবে করতে হয় পিআইকিউ এর হ্যাঁ সাথে। আর হ্যাঁ পিআইকিউ কি মানে 10 ইয়ার্স এ করবো নাকি আরো আরো পেছনে, মানে আরো লেন্থ হ্যাঁ আরো হ্যাঁ বড় হ্যাঁ, তুমি 10 ইয়ার্স করো। অ্যাকচুয়ালি ইউ আর দ্য ফ্রেশার্স ক্যান্ডিডেট, তুমি এখন লোড নিতে পারবে, আমি ড্রপারদেরকে বলবো না বেশি লোড নিতে, তুমি ফ্রেশার্স ক্যান্ডিডেট, তুমি এখন লোড নিতে পারবে, তুমি নাও এখন লোড, তুমি 10 বছরের করো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তোমার মাথায় এখন বেশি চাপ ঢুকবে, বুঝতে পেরেছো, কিন্তু মানে যারা ড্রপার ক্যান্ডিডেট তাদের বহু কিছু এখন মাথায় চলছে, 2 বছর হ্যাঁ। ড্রপ হয়ে গেছে, বন্ধুরা এই জায়গায় চান্স পেয়ে গেছে, এগুলো তাদের মাথায় ঘুরবে, সো তাদেরকে আমি প্রেশার কম নিতে বলবো। কিন্তু তুমি ফ্রেশার্স ক্যান্ডিডেট, তোমার এখন কিছুই প্রেশার নেই, জাস্ট তোমার 16 কি 17 বছর বয়স হবে। তো এখন হচ্ছে আমি আমার জীবনেরই বলি, আমি মাধ্যমিক দিয়েছি 2020, আমার মাধ্যমিকের মার্কস ছিল 655, 655। আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি 2022, আমার উচ্চ মাধ্যমিকের মার্কস ছিল 478, 478, ঠিক আছে। আর যাদবপুরে ভর্তি হওয়ার আগে আমার র্যাঙ্ক ছিল 299, আমার র্যাঙ্ক ছিল। তোমার কি কারেন্ট ইয়ার আমি ছিল না general- ড্রপ ইয়ার ছিল? না, আমি ড্রপ ইয়ার ছিলাম। আমার 299 র্যাঙ্ক ছিল, আমি জেনারেল ক্যান্ডিডেট। আই অলসো, আমার ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমার বাবার কিচ্ছু ছিল না, জাস্ট আমার বাবা একটা চাষ করতো এক জায়গায়, একটা 14 লাখ টাকার একটা ইস্যুতে আমার বাবা ফেসে গেছিল একটা প্রপার্টি, সেইখান থেকে দুটো সন্তানকে মানুষ করা, আমি আর আমার দিদি এখন এইমস এর সুপারিনটেন্ডেন্ট অফ নার্সিং অফিসার, ওর জাস্ট 26 বছর বয়স। দাদা এটাই আছে যে ড্রপটা যদি না, না, একটা কথা বলো, তুমি যখন ড্রপ ইয়ারে ছিলে তখন কি মানে ডাব্লিউবিজি ওরিয়েন্টেড পড়েছিলে নাকি যেই না, মেইনস না, অ্যাডভান্স? আমার লেভেলটা ছিল অন্যরকম ভাই, আমার গল্প শুনলে তোমাদের হেসে মরে যাবে তোমরা। আমি নিটের ক্যান্ডিডেট ছিলাম, সেই জায়গা থেকে আমি এখানে ট্যাকেল করেছিলাম। কি করে ও কি করে আচ্ছা আচ্ছা, একটু বলো না, একটু শুনতে খুবই কৌতূহল। টু মাচ ডিফিকাল্ট ছিল। আমি প্রথমবারে নিট দিয়ে কত মার্কস পেয়েছিলাম জানো? সাপোজ আমি কাউকে ছোট করছি না, যদি কোনো কাস্ট থাকতো তাহলে আমি এমস দিল্লি পেতাম, যদি একটা ভালো কাস্ট থাকতো আমার। জাস্ট ফর জেনারেল ক্যান্ডিডেট আমি ওয়েস্ট বেঙ্গল একটা সিটও পাইনি, ডেন্টালে ভর্তি হওয়ার ইচ্ছাও ছিল না, রানিং এ ছিলাম। রানিং এ ছিলে? আর রানিং এ ছিলাম, ডেন্টালে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল না। আর বায়োলজি খুব ফেভারিট সাবজেক্ট ছিল, ওইখান থেকে শিফট করে আমাকে ম্যাথের লাইনে ঢুকতে হয়েছিল। ইটস ভেরি স্ট্রাগলিং, কি বলবো। কঠিন তো বটে, মানে ম্যাথে। আমি আমি এক বছরের মধ্যে করলে কি যখন করে মানে ভেবেছিলাম, আমি প্রথমে যখন ফিজিক্স কেমিস্ট্রিতে আমি খুব ভালো ছিলাম, আমি নিটের ফিজিক্সে পেয়েছিলাম 163 আউট অফ 180, 180-র মধ্যে 163 পেয়েছিলাম নিটে আমি। আর কেমিস্ট্রিতে পেয়েছিলাম 133, 133। একটু আমি 6টাও এমআর ভুল করেছিলাম, আমার মনে আসে এখনো পর্যন্ত। দুপুরের ঘুম যদি কেউ তোমার আমাকে disturb কারেন্ট করতো, ইয়ারে আমার খুব রাগ তোমার লাগতো। কারেন্ট ইয়ারে ডাব্লিউবিজি র্যাঙ্ক কত হয়েছিল কারেন্ট ইয়ারে? কারেন্ট ইয়ারে খারাপ হয়েছিল, ওই 11,000 সামথিং হয়েছিল। তখন ম্যাথে বলছি না, আমি ম্যাথে কিছুই জানতাম না, তখন ম্যাথে
অতটা ফোকাসে ছিলাম না না ম্যাথে, কি বলবো। তারপরে ভেবেছিলাম যে হ্যাঁ কিছু তো করতে হবে। যখন যখন দেখছি যে নিটটা এভাবে হলো না, তখন দেখছি যে তাহলে আর একটা স্টেপ নিয়ে দেখা যাক, ফিজিক্স কেমিস্ট্রি তো হয়ে আছে, তাহলে এইদিকে সত্যি কথা স্টেপটা বলতে নিয়ে তুমি নিই। দাদা খুবই ট্যালেন্টেড, তারও কারণ ভালো এক থাকে। বছরের মধ্যে বায়োলজি থেকে অঙ্কে শিফট হওয়া খুবই ডিফিকাল্ট। ট্যালেন্টেড নয় মানে, হ্যাঁ ওই আমি ওই একটু আগে একজনকে বললাম না যে ক্যালকুলাস ম্যাট্রিক্সটা করে নাও, ঠিক আমি ওই বুদ্ধিটাই খাটিয়েছিলাম। জাস্ট আমাকে 30-40 পেতে হবে যাতে 100 ক্রস করে যায় নাম্বারটা, আর 78 তো এদিকে পেয়েছিলাম ফিজিক্স কেমিস্ট্রিতে, যার জন্যই হয়ে গেছিল। 109 পয়েন্ট সামথিং পেয়েছিলাম আমি। আচ্ছা যাদবপুরে দাদা তোমার র্যাঙ্ক কত এলো তাহলে ড্রপ ইয়ার যেটা বললে? 299, 299। তুমি সিএসসি তে? আমি মানে কি বলতো খুব, হ্যাঁ সিএসসি, আমি খুব কনফিডেন্ট ক্যান্ডিডেট ছোট থেকেই। আমি বাড়িতে সাপোজ 10-এও যখন পড়েছি, যখন মাধ্যমিক দিয়ে এসেছি, আমি যখন বলেছিলাম যে বাবাকে আমি ম্যাথে 100 আউট অফ 100 পাবো, আমার বাবাও বিশ্বাস করেনি, আমার ম্যাথের টিচারও বিশ্বাস করেনি যে না তুমি পাবে না। আমাদের মিশনে কি হয় মানে একটা করে টার্গেট লিস্ট তৈরি করা হয় যে কে ক্যান্ডিডেট কত টার্গেট দিচ্ছে। আমি টার্গেট দিয়েছিলাম 666, 666 উচ্চ মাধ্যমিকে টোটাল, আমি পেয়েছিলাম 655। মানে আমি অলওয়েজ অ্যাকুরেসিটা আমার সবসময় ঠিক থাকে। মানে আমি আমার বাড়িতে এসে ডাব্লিউবি যে পরীক্ষা দিয়ে বলেছিলাম যে উইদিন 300 র্যাঙ্ক হবে, শিওরলি বলে দিয়েছিলাম যে উইদিন 300 আমার র্যাঙ্ক হবেই। তো র্যাঙ্ক যেদিন বেরিয়েছিল 299 র্যাঙ্ক হয়েছিল। মানে 1 নম্বর কম। দারুণ। একটা কম জাস্ট দারুণ এটা। অ্যাকিউরেসি বজায় রাখার জন্য আমি অনেক কিছু করেছি এই বাড়ি। আমার দিদিও দিদিয়ে পেয়েছে হচ্ছে চাকরি আগের বছর। আমি ওকে বলেছিলাম যে তোর দেখবি 200 থেকে 300 মধ্যে র্যাঙ্ক হবে। আমার দিদির র্যাঙ্ক ছিল অল ওভার ইন্ডিয়াতে 223, 223। অ্যাকিউরেসিটা আমার সবসময় বেস্ট। তো আমি তোমাদের তুমি সবাইকে ড্রপ বলছি ইয়ারে তোমরা সবাই ভালো ড্রপ ইয়ারে জায়গায় চান্স পাবে। ড্রপ ইয়ারে যেই মেন্স দিয়েছিলে? না, যেই মেন্স কোনোদিনই দিইনি আমি, কোনোদিনই না, না রানিং না ড্রপ। আরে ভাবিনি না যেই নিয়ে পড়বো, যেই নিয়ে পড়বো এটা তো আমাকে ভাবতে হবে। আমি তো কোনোদিনই ভাবিনি যে এই নিয়ে পড়বো, জাস্ট সেটা আমার ইমাজিনই ছিল না, জাস্ট শিফট করা আর কি। হ্যাঁ করলাম, চলো এরকম ব্যাপার। দাদা, তোমার মতো অবস্থা একটা সেম আমার দাদার হয়েছে, আমাদের স্কুলে পড়তো। এবার সেও নিটের জন্য, এবার সে ধরো অনেকেরই হয় নিটের জন্য। তুমি সাপোজ আমি বলছি মানে গড ভগবান আল্লাহ যাকেই তোমরা বিশ্বাস করো, ও যেন চাই তোমাদের সবার যাদবপুরে চান্স পেয়ে যাও। তোমরা কতজন জয়েন করছো, তোমাদের জন্য সিট যাদবপুরে কম পড়বে না, তোমরা পেয়েই যাও চান্স, আমি চাইবো এটা। কিন্তু এখানে এসে তুমি দেখবে ম্যাক্সিমাম তোমার ডিপার্টমেন্টের ক্যান্ডিডেটই থাকবে 10-15 জন এমন, যারা নিট থেকে শিফট করে তোমাদের এখানে ভর্তি হচ্ছে হ্যাঁ দাদা ওরকমই বা কেস হয়েছে। ইঞ্জিনিয়ারিং এ থাকে। প্রচুর ক্যান্ডিডেট থাকে এখানে, টু মেনি ক্যান্ডিডেট আর হিয়ার। এবার সে ধরো ম্যাথামেটিক্স করে না, বলছে ম্যাথ ছাড়া আমি মোটামুটি ম্যাথ মানে আমি কিছুই পারিনি বললো, কারণ যেহেতু নিট ছিল বা তার ড্রপ ইয়ার ছিল, হ্যাঁ নিটের জন্য প্রিপারেশন নিয়েছিল। এবার হ্যাঁ সে শুধু ফিজিক্স আর কেমিস্ট্রি আমরা দিয়ে আমরা মানে আমি যেখানে পড়াশোনা করেছি সেটা তো অফলাইন, সেখানে তো অনেক ক্যান্ডিডেট থাকে। আমি আরো অনেকজনকে বলেছিলাম ভাই, আমার রুমমেট যে সে হচ্ছে ইটিসি, সেও সেম আমার মিশনেই পড়াশোনা করতো, আমার রুমমেট। ওকেও আমি বলেছিলাম যে ভাই এই 3-4টা চ্যাপ্টার করো, যদি হয় তাহলে দুজন মিলে যাদবপুরে চান্স পেয়ে যেতে পারি। ও পড়েছিল, ও ইটিসি নিয়ে পড়ছে, এখন 1400 মতো র্যাঙ্ক হয়েছিল, ওবিসি তে ইটিসি পেয়েছে। ও আমার রুমমেট এখন। ও নিটের ক্যান্ডিডেটই ছিল। তো নিটের ক্যান্ডিডেট বহু থাকে যারা ডাব্লিউবিসিএস এ চান্স পায়। আচ্ছা, ও যাদবপুর পেয়ে গেছে? হ্যাঁ যাদবপুর পেয়ে গেছে। মানে মানে কি বলবো আর কিছু, আমি রুমমেট, মানে ও আমার রুমমেট। এরকম লেভেলের বন্ধুত্ব যায়। দাদা আমি একটা বলেছি কথা মানে বলতে আমার চাই। বন্ধুত্বটা সবার ক্ষেত্রে এরকম, মানে আমার যাদের সাথে বন্ধুত্ব ছিল তাদের সাথে সবসময় ক্ষেত্রে এরকমই বন্ধুত্ব। মানে হ্যাঁ দাদা একটা কথা আমি বলতে আমার চাই। খিলাফ যাওয়া লোকদেরকে পছন্দ করি না। বলো কি বলতে চাও। দাদা হ্যাঁ আমার একটা কোশ্চেনের অ্যান্সার দেবে? কি স্যার দাদা বলছিলাম ওই ধরো ডাব্লিউবিসি পিওআইকিউ গুলো এসছে, ওই পিওআইকিউ গুলো আমি চ্যাট জিপিটি কে একটা প্রম্পট দিলাম যে ওই রিলেটেড না না না, কোশ্চেন। নো চ্যাট জিপিটি প্রম্পট, ওই রিলেটেড প্রশ্ন ওদেরকে তৈরি করতে বলো না ভাই। চ্যাট জিপিটি নট ওয়েল গুড, ওটা খুব ভালো ঠিক নয়, হবে না? ও কিছু পারবে না। তুমি ওইভাবে তৈরি করতে বলো না, তুমি নিজের ব্রেনকে শিখাও। ওকে বলো যে তুমি এই ধরনের প্রশ্ন কিছু তৈরি করো। মানে আমি তোমাকে বলছি না যে তুমি নিজে থেকে প্রশ্ন তৈরি করো, তুমি ওই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, কনসেপ্টটা নিজের মধ্যে রাখো, এটাই সাফিসিয়েন্ট। হ্যাঁ সেইটাই, মানে আমি ধরো কোনো একটা টপিক করলাম, ওই এইসব টপিকের করতে উপর যেও না, তুমি প্রম্পট দিয়ে তোমার ছবি এডিট করো, ইটস ওকে, বাট প্রম্পট দিয়ে প্রশ্নকে এডিট করতে যেও না, তাহলে কিন্তু খুব মুশকিল। হ্যাঁ হ্যাঁ প্রচুর প্রবলেম করে। আচ্ছা ঠিক আছে। আমি আর দাদা কে যেটা প্রশ্ন করতে বলছিলাম যাচ্ছিলে বলো। যে হ্যাঁ অনেকেই তো, আমি বলিনি,
হ্যাঁ, তো অনেকেই তো দাদা বলছে মানে অনেক কিছু যে এটা খুব ট্যালেন্টেড বা খুব এটা করেছে, মানে আমি অন্যভাবে নিও না কথাটা। আমি বলতে হুম। চাইছি একজন লোক, সেই লোকটা একটা হুম। ডিসিপ্লিন লাইফ মেনটেন করছে, একটা মিশনে থাকা মানে একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করা, হ্যাঁ এবং হ্যাঁ, তার সাথে ডিসিপ্লিন ওয়েল। তার সাথে দুটো জিনিস, একটা সে খাওয়া, চান আর ঘুম, এই তিনটে ছাড়া শুধু পড়াশোনা করছে। এই লাইফটা হুম। যদি কেউ লিড করে, তোমার কি মনে হয় হুম। সে 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 ভালো করবেই, তাই না? তার কিছু ট্যালেন্ট তো একটা ভালো থাকুক না করবে, হ্যাঁ। থাকুক, সে হ্যাঁ, না থাকুক সে একটা হ্যাঁ হ্যাঁ, এটা একটা ঠিক কথা। ডিসিপ্লিনের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। তোমার এই কথাটাকে কিন্তু স্যালুট মানতে হবে কথাটা। দাদা আমার একটা কোশ্চেন হ্যাঁ, জিৎ বলো। বলছি যে দাদা, এই যে তুমি যে এই যে বলছো সবাই যে ডিসিপ্লিন মেনটেন করবে, ডিসিপ্লিন মানে হুম। সাকসেস আসবে, কিন্তু আমার একটা জিনিস মনে হয় যে এখানে লাক ফ্যাক্টর অনেকটা থাকে। লাখ ফ্যাক্টর প্রয়োজন, কিন্তু কতটা বলো না। না, তুমি 80% ডিসিপ্লিন দিবে তবেই না 10% লাখ ফ্যাক্টরটা তোমার উপর কাজ করবে। লাকি তারাই হয় যারা ডিসিপ্লিনটা মেনটেন করেছে, একটু লক্ষ্য করবে এটা। হ্যাঁ, কিছু কিছু লাকি চ্যাম্প থাকে যারা মানে সারা টু বছর মাচ ধরে সে লাকি। রেজাল্ট করতে পারছে না, পাচ্ছে না, হ্যাঁ, কিন্তু এটাও সে হয়, পুরো এটাও হয়, এটাও হয়, বেরিয়ে যাচ্ছে। এটাও হয়, এটাও হয়। আমি দেখেছি, আমি নিজেও দেখেছি এটা। মানে এটা তাহলে যারা 1 বছর দিল তাদের কি হবে তাহলে সেখানে? এই তাদের seat দেখো, কমে যাচ্ছে তো তাহলে। সিট অবশ্যই কমছে, কিন্তু একটা কথা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে একটা কম্পারেটিভলি, মানে হচ্ছে যে তুমি একটা কম্পেয়ার করে ফেলছো, কিন্তু এই কম্পেয়ারটা করো না নিজের সাথে কারোর। তুমি জাস্ট পড়ো, মানে জাস্ট নিজের উপর কাজ করো। আমি এটাই তোমাদেরকে বলবো, সবাইকে বলছি, জাস্ট মানে নো কম্পেয়ার, কোনো কম্পারিজন রাখো না। জাস্ট তোমরা নিজেরা পড়ো, নিজের উপর কাজ করো, বাস। খাও দাও ঘুমাও, নিজের উপর কাজ করো, বাস। না বলছি এই 40-45 নেগেটিভ দিনের মধ্যে, থটটা। দাদা আমার একটা কোশ্চেন আছে দাদা। এই 40-45 দিনের মধ্যে যদি মানে খুব ভালোভাবে প্রিপারেশন নিই, PYQ সলভ বা এরকম করে করি, তাহলে কি যাদবপুর পৌঁছানো সম্ভব? কি যদি পিওয়াইকিউ যদি 40-45 দিনের মধ্যে মানে PYQ আর ওই রিলেটেড কোশ্চেন প্র্যাকটিস করি, শুধুমাত্র কোশ্চেন প্র্যাকটিস করি, তাহলে কি যাদবপুর পৌঁছানো সম্ভব? আমি এটা তোমাকে কোনোদিনই বলবো না। আমি তোমাকে কোনোদিনই বলবো না যে অনলি পিওয়াইকিউ করলেই তুমি যাদবপুরে চান্স পেয়ে যাবে, এটা হয় না। এখন তো এই মুহূর্তে দাঁড়িয়ে তো হবেই না, কারণ এখন তুমি অনেকটা সময় পার করিয়ে ফেলেছো। হ্যাঁ, তুমি 10টা চ্যাপ্টার তুমি এই এই 1 মাসের মধ্যে ভালোভাবে প্রিপারেশন করে 20 মার্কস সিকিউর করতে পারো। 10টা থেকে যদি 2টো করে প্রশ্ন পড়ে তাহলে, বা 2 নম্বরের প্রশ্ন পড়েছে তো 20 থেকে 30 মার্কস তুমি সিকিউর করতে পারবে। কিন্তু আমি তোমাকে কোনোদিনই বলবো না যে তুমি খুব হাই ফাই একটা মার্কস করে যাদবপুরে চান্স পাবে। মিথ্যা আশা দেখে কোনো কিছুতে লাভ নেই ভাই, সত্যি কথা বলতে ওটা সব থেকে খারাপ। দাদা তাহলে বলে একটা কথা বলি, এখনো পর্যন্ত বলছি আমি, লেস এক্সপেকটেশন মোর স্যাটিসফ্যাকশন বলে একটা কথা আছে। সবসময় কম আশা রাখো, সাকসেসটা ভালো হলে এত ভালো লাগবে, স্বাদটা বুঝতেই পারবে না। এটা একদম আমি দেখছি, এটা ফিল করা যখন লেস ভাবি যেটা সেটা এক্সপেকটেশন হয় না। রাখো। না, বেশি কিছু ভেবে নিলে কোনোদিন হয় না। সাপোজ বন্ধুদের মধ্যে ঘুরতে যাওয়ার প্ল্যানটা কখন সাকসেস হয়, যখন হট করে হয়ে যায় এবং তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায়।